নমস্কার, সৃষ্টিসুখ পরিবারে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে গল্প শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আছে। যারা আমার গল্প পাঠ নিয়মিত শুনছেন, প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভাগ করে নেবেন। কথায় আছে, ভাগ করলে স্বাদ বাড়ে। আমার আজকের নিবেদন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা দাম্পত্য গল্পটি। তাহলে শুরু করি আজকের গল্প। ঘুম থেকে উঠতে একটু বেলাই হয় রমেনবাবুর। খাটুনির জীবনে এইটুকুই একটু বিলাসিতা। তা আজ চোখ মেলে তাকিয়েই তার মনে হলো কোথায় যেন এই সকালটার একটু ব্যতিক্রম অনুভব করছেন। বিছানায় শুয়েই চারদিকে তাকালেন। সামনের ছোট টেবিলে ট্রেতে বেডটি, পট আর পেয়ালা। গত 5 মাসের মধ্যে তিনি বেডটি খেয়েছেন তা মনে পড়ে না। তার আগে অবশ্য ঘুম চোখে এক পেয়ালা চা কোনো রকমে গলাধ্যকরণ করে আবার শুয়ে পড়তেন। চোখ মেলে ভালো করে তাকাতেনও না। সুমিত্রার তাগিদে উঠছি করে মাথার উপরের পাখার হাওয়ায় চা কিছুটা ঠান্ডা হলে দুচুমুকে পেয়ালা শেষ করে আবার শুয়ে পড়তেন। চা সমস্ত দিনে রমেন চৌধুরী অনেকবারই খান, কিন্তু ওই 7 সকালে সুমিত্রার তাকে চা গেলানোটা বিরক্তিকর লাগত। না খেলে সেও যেন কালচারের হানি। রমেনবাবু অবশ্য কখনো এ নিয়ে আপত্তি করেননি। আজ থেকে 22 বছর আগে সুমিত্রা এ বাড়িতে পা দিয়ে যা কিছু করেছেন তার সব কিছুই তখন রমেনবাবু অম্লান বদনে মেনে নিয়েছেন। তাই পরে আর আপত্তির কোনো প্রশ্নই ওঠেনি। কিন্তু 5 মাস বাদে রঘু বেটা ভুল করে আবার চায়ের ট্রে রেখে গেছে বোধহয়। পরক্ষণেই নিজের গায়ের পাতলা চাদরটার দিকে চোখ গেল। ভোরের দিকে এখন সামান্য ঠান্ডা ঠান্ডা পড়ে, তার মধ্যে মাথার উপর পুরো দমে পাখা ঘোরে। ভোর রাতে বেশ শীত করছিল রমেনবাবুর, মনে আছে। কিন্তু ঘুম চোখে পায়ের তলার চাদরটা আর খুঁজে পাননি তিনি। রঘুটা সেদিন চাদর দিতে ভুলেছে ভেবে কুঁকড়ে শুয়েছিলেন আবার, কিন্তু এখন নিজের পা থেকে মাথা পর্যন্ত চাদরে ঢাকা দেখছেন। ঘুমের মধ্যে আবার কখন উঠে চাদর হাতড়ে পেয়েছেন এবং গায়ে দিয়েছেন সেটা মনে করতে পারছেন না। আরও অবাক হলেন সামনের খোলা জানালার দিকে চোখ পড়তে। রঘু ভুল করে না হয় বেডটি রেখে গেল, কিন্তু দরজা দুটো খোলা রেখে গেল। তাছাড়া তার ঘুমের মধ্যেই দরজায় পাট ভাঙা নতুন পর্দা লাগিয়ে দিয়ে গেল। ওরকম মুগরঙ্গের পর্দাগুলো সব সুমিত্রা নিয়েই গেছে ধরে নিয়েছিলেন। কারণ গত 5 মাসের মধ্যে মাঝে একবার মাত্র এই ঘরের পর্দা বদলানো হয়েছে, তাও রঘু নিজের পছন্দ মতো ভারী একটা নীল পর্দা এনে লাগিয়েছিল। গত 3 মাস ধরে সেই পর্দাই ঝুলছিল। কি ভেবে বালিশের ওপর দিয়ে মাথা উঁচিয়ে পিছনের জানলা দুটোর দিকে তাকালেন রমেনবাবু। তারপরেই হাঁ একেবারে। দরজায় ওই মুগো পর্দা লাগালেই তার সঙ্গে ম্যাচ করে জানলায় ওই রঙেরই পর্দা টাঙাত সুমিত্রা। এখনও জানলায় সেই ম্যাচ করা ঝকঝকে পর্দাই দেখছেন রমেনবাবু। তিনি ঘুমুচ্ছেন আর সেই ঘরে ঢুকে রঘু নিঃশব্দে এত সব করে গেল, এ তো দেখেও বিশ্বাস হচ্ছে না। আস্তে আস্তে শয্যায় উঠে বসলেন তিনি। ঘরের চারদিকে ভালো করে তাকালেন আবার। ড্রেসিং টেবিলটা সাজানো, কোণের আলনাটা গোছানো। 5 মাস আগে যেমন থাকতো সেরকমই অনেকটা। ঘড়ি দেখলেন, 9টা বাজে প্রায়। এত বেলা পর্যন্ত আগে ঘুমোতেন না তা বলে। ইদানিং বেলা হচ্ছে। অনেক রাত পর্যন্ত বই পড়েন বা জার্নাল টার্নাল পড়েন। রাতের ঘুম কমেছে,
ফলে সকালের ঘুম বেড়েছে। বাবা এখনো ওঠেনি রে রঘু। বাইরে থেকে এই গলার শব্দ কানে আসার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা যেন ধকধক করে লাফিয়ে উঠল রমেনবাবুর। এ কি শুনলেন তিনি? কার গলা শুনলেন? এখনো তিনি জেগে আছেন না ঘুমিয়ে স্বপ্ন দেখছেন? ওই গলার স্বর যার, সে তখন পর্দা ঠেলে গলা বাড়ালো। তাকে বসে থাকতে দেখে মুখে হাসি ভাঙল, দু চোখ আনন্দে চকচক করছে। সুমো, সৌমেন, রমেনবাবুর একমাত্র ছেলে, 20 বছর বয়স। তাড়াতাড়ি ঘরে ঢুকে এক মুখ হেসে বাবাকে প্রণাম করল। বলল, কি খুব অবাক করে দিয়েছি তো? মা অবশ্য একটা চিঠি লিখে তোমাকে জানাতে বলেছিল যে আমরা আসছি। আমিই বলেছি না, যাচ্ছি যখন না জানিয়েই যাব, বাবাকে অবাক করে দেব। ছেলেকে 2 হাতে জড়িয়ে ধরলেন রমেনবাবু, বুকে চেপে ধরলেন। তারপর কি যে হয়ে গেল, নিজেও অপ্রস্তুত। যা কখনো হয়নি তাই হয়ে গেল। কেঁদে ফেললেন তিনি। বাবার চোখে জল দেখে ছেলেটাও অপ্রস্তুত। তাড়াতাড়ি বলল, তুমি আর কিছু ভেবো না বাবা, সব ঠিক হয়ে গেছে। মা আর তোমাকে ছেড়ে যাবে না, আর আমিও না। কি যে এক মজার কাণ্ড হয়েছে না মাত্রাজে! একদিনে মায়ের মেজাজ একেবারে জল, মনই ঘুরে গেল একেবারে। বলবো ক্ষণ সব তোমাকে। চুপ মেরে যেতে হলো, কারণ পর্দা সরিয়ে সুমিত্রা ঘরে ঢুকলেন। বাপে ছেলেতে তখনও জড়াজড়ি, রমেনবাবুর চোখে তখনও জল। তাড়াতাড়ি ছেলেকে ছেড়ে দিলেন। নিজের উপর হঠাৎ প্রচণ্ড রাগ হলো রমেনবাবুর। এই একজনের কাছে চোখের জল শুদ্ধ ধরা পড়তে চাননি। সুমিত্রা চুপচাপ তার মুখের দিকে চেয়ে রইলেন একটু। সুমো এই ফাঁকে মাকে দেখে নিচ্ছে। সুমিত্রা স্নান সেরে এসেছেন। ভেজা চুল, ফর্সা মুখে ফোঁটা ফোঁটা জলের দাগ। আয়নার দিকে চলে গেলেন। ড্রয়ার খুলে চিরুনি বার করলেন। 5 মাস বাদে দেখা হবার পরে ঘরে 3 জনই একেবারে চুপ মেরে গেল অস্বস্তিতে। একবার মাকে দেখে নিয়ে অনেকটা বেপরোয়ার মতো বলে ফেলল, তোমাকে প্রথমে একটা সুখবর দিয়ে রাখি বাবা, এবার থেকে আমি তোমার সঙ্গে কন্ট্রাক্টরের কাজে লেগে যাব, তোমার কাছে হাতে কলমে কাজ শিখব। একথা শুনে রমেনবাবুই যেন ফাঁপড়ে পড়লেন। তাড়াতাড়ি বললেন, না না না, ওসব তোকে করতে হবে না। সুমিত্রা মোটা চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছিলেন। অনেক চুল, সেই চুলে চিরুনি শুদ্ধ হাত থেমে গেল। সামান্য মুখ ফিরিয়ে তার দিকে তাকালেন। রমেনবাবু ছেলেকে বললেন, মা যা বলবেন তাই করবি। বারে, মাই তো ওই কথা বলেছে, তোমার সঙ্গে কাজ করব, তোমার কাছে কাজ শিখব। রমেনবাবু আবারও হতচকিত একটু। এটাও বিশ্বাস করতে হবে? সুমিত্রার হাতে আবার চিরুনি চলছে, আয়নার দিকে মুখ। ছেলেকে বললেন, রঘুকে ওই চায়ের ট্রেটা নিয়ে যেতে বল, আর চা জলখাবার সব একেবারে নিয়ে আসুক। গল্পটা করতে হয় মুখ হাত ধোয়া হলে তারপরে করো, সকাল 9টা বেজে গেল। পরোক্ষ শেষের উক্তিটা রমেনবাবুর উদ্দেশ্যে, সেটা ছেলেও বুঝল। তাই খাট ছেড়ে মায়ের নির্দেশ পালন করতে চলল সে। তারা ধীরে সুস্থে মাথা আঁচড়াচ্ছেন। অত চুলের জন্য শরীরের ওপরের দিকটা একটু বেঁকে বেঁকে যাচ্ছে। লোভীর মতোই দেখতে ইচ্ছে করছে রমেনবাবুর। আগে তাই দেখতেন। আয়নার ভিতর দিয়ে সুমিত্রার সঙ্গে আবারও চোখাচোখি হতে তাড়াতাড়ি খাট থেকে নেমে এলেন। যেন তাড়া আছে এমনই ভাব করে মুখ হাত ধুতে চলে গেলেন। হঠাৎ কি হলো বা হতে পারে তা মাথায় ঢুকছে না। এই ছেলেকে অর্থাৎ সৌমেনকে নিয়েই মর্মান্তিক বিচ্ছেদ সুমিত্রার সঙ্গে।
একেবারে কোর্টে নিষ্পত্তি হবার কথা। শ্বশুরের শেষ করা চিঠিতে এইরকমই আভাস পেয়েছিলেন তিনি, আর গোঁ ধরে সেই অবাঞ্ছিত পরিণামের অপেক্ষাতেই ছিলেন। তার মধ্যে ছেলে নিয়ে সুমিত্রা হঠাৎ ফিরে আসবে, তিনি ভাববেন কি করে? শুধু তাই নয়, সুমু বাপের কাছে কাজ শিখবে, বাপের সঙ্গে কাজ করবে, সুমিত্রাই নাকি এই কথা বলেছে। এ তো কানে শুনলেও সত্যি বিশ্বাস করা যায় না। তোয়ালেতে মুখ মুছে আবার ঘরে ফিরলেন রমেনবাবু। মাথা আঁচড়ানো শেষ করে সুমিত্রা মনোযোগ দিয়ে কপালে সিঁদুরের লাল শিখা দিচ্ছে দেখলেন রমেনবাবু। রঘু চা আর সকালের খাবার রেখে গেছে। আয়নায় আবার চোখাচোখি হতে রমেনবাবু মুখ ফিরিয়ে পট থেকে পেয়ালায় চা ঢালতে লাগলেন। আগে টোস্ট আর পোচ খাও, তারপরে চা ঢালবে। আগে যে মেজাজে কথা বলতো সুমিত্রা, তার খুব একটা রকম ফের হয়নি, হাবভাবও বদলায়নি। তবু এরই মধ্যে কোথায় যেন একটু ভিন্ন স্বাদ পাচ্ছেন। রমেনবাবু টোস্ট আর ডিমের পোচ টেনে নিলেন। সুমিত্রা সামনে এগিয়ে এলেন। তার দিকে চেয়ে রমেনবাবু একটু হাসতে চেষ্টা করলেন। আজ অনেককাল বাদে টোস্ট আর পোচ থেকে হঠাৎ এই মুখখানা ঢের বেশি লোভনীয় লাগলো তার, কিন্তু ধরা পড়ার ভয়ে বেশি তাকাতেও পারছেন না। তাই 5 মাসের চেহারার তো বেশ উন্নতি হয়েছে দেখছি। সুমিত্রার গলায় একটু শ্লেষের আভাস আছে কি নেই ঠিক ধরতে পারলেন না। সহজ হবার চেষ্টায় একটু হাসলেন রমেনবাবু। কেন, খারাপ কি দেখছো? রঘু বলল, সকালবেলা 3-4 পেয়ালা চা ছাড়া আর তো কিছু খেতেন না, আর রাতেও সেই 2টোর আগে ঘরের আলো নিভত না, তা শরীর খারাপ হবে না তো কি ভালো হবে? রঘু বেটা এইভাবে তাকে ডুবিয়েছে, কিন্তু চেষ্টা করেও তিনি রঘুর উপরে রাগ করতে পারলেন না। কারণ সুমিত্রার সেই চিরাচরিত কর্তৃত্ব আর ব্যক্তিত্বের ফাটল দিয়ে আজ তিনি ভিন্ন রকমের কিছু দেখতে পাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, তা তুমি কেমন ছিলে? কেমন ছিলাম তা তো 5 মাসের মধ্যে একটা চিঠি লিখেও খবর নিতে পারতে, নাকি ভেবেছিলে দূর হয়েছে ভালোই হয়েছে? জবাবে রমেন চৌধুরী বলতে পারতেন যে তিনি চিঠি লেখার জন্য প্রস্তুত হবার আগেই শ্বশুরের 2-2খানা কড়া চিঠি তিনি পেয়েছেন। একটাতে তার উপদেশ ছিল নিজে এসে মেয়ের কাছে মাপ চেয়ে তাকে যেন ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মাস 1.5 প্রতীক্ষার পরে শ্বশুর 2য় চিঠিতে লিখেছিলেন তিনি এবং সুমিত্রা দুজনেই ডিভোর্স স্যুট ফাইল করার কথা ভাবছেন। আশা করা হচ্ছে এই নিয়ে সে অর্থাৎ রমেন চৌধুরী বেশি তিক্ততা সৃষ্টির চেষ্টা করবেন না, এবং সৌমেনের ভবিষ্যতের যথাযথ ব্যবস্থাও তার বাবা বিনা জোরজুলুমেই করবেন। এই 2য় চিঠির জবাব রমেন চৌধুরী শ্বশুরকে দিয়েছিলেন। লিখেছিলেন, সৌমেন সাবালক, সে ইচ্ছে করলে তার বাবার কাছে থাকতে পারে, ইচ্ছে করলে মায়ের কাছেও থাকতে পারে। আইনগতভাবে তার প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই, তবে ছেলে যদি তার বাবার কাছে থাকা সাব্যস্ত করে তার ভবিষ্যৎ চিন্তাও তিনি করবেন। এসব কথা মনে এলেও আজকের এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তা বলা যায় না। টোস্ট চিবুতে চিবুতে সুমিত্রার মুখের দিকে চেয়ে একটু ঠাট্টাই করলেন রমেনবাবু। বললেন, এই বয়সে স্ত্রী দূর হয়ে গেলে আর ভালোটা কি হতে পারে? এইটুকুতেই সেই চিরাচরিত অসহিষ্ণুতা সুমিত্রার। থাক, পয়সার গরম হলে 60 বছর বয়সটাকেও তোমরা খুব একটা বয়স ভাবো না, বুঝলে? রমেন চৌধুরী হাসছেন। আমার তো 46, এটা কি তাহলে পুরো যৌবন?
সুমিত্রা চোখের কোণে মানুষটাকে আরেকবার দেখে নিলেন। সকালে যখন পাখার হাওয়ায় কুঁকড়ে অঘরে ঘুমোচ্ছিল তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন। নিরীহ ঘুমন্ত মানুষটার দিকে চেয়ে তখনও একটা জোরের দিক আবিষ্কার করেছিলেন তিনি। এখনও সেই জোরের দিকটাই দেখছেন। একটু রাগ হচ্ছে না, বরং ভালোই লাগছে। এই ভালো লাগার স্বাদটা আশ্চর্য রকমের নতুন। হঠাৎ হাসলেন সুমিত্রা একটু, বললেন, যাক, শোনো, সুমু ঠিকই বলেছে, এখন থেকে সে তোমার সঙ্গে কাজে বেরোবে। শুনে রমেনবাবুই হাঁসফাঁস করে উঠলেন। সুমিত্রা ফিরেই যখন এসেছে এ প্রসঙ্গ নিয়ে তিনি আর ঘোঁট পাকাতে চান না, তাই তাড়াতাড়ি বাধা দিয়ে বললেন, না না না, ও তুমি যা চাও তাই হবে। সুমু চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ুক, দেখে শুনে ভালো একটা ফার্মে ভর্তি হয়ে যাক, আর তারপর টাকা খরচ করলে গাইড করার লোকও ঠিক পাওয়া যাবে। সুমিত্রার চোখ দুটো এমনিতেই বড়, মুখের দিকে স্থির তাকিয়ে থাকলে আরও বড় দেখায়। তেমনই চেয়ে রইলেন কয়েক পলক। বললেন, কিন্তু আমি এখন আর তা চাই না। যা চাই তাই তোমাকে বললাম। কাল থেকেই ও তোমার সঙ্গে কাজে বেরোবে। রমেনবাবুর ভ্যাবা চাকা খাওয়া মুখ। না, সুমিত্রার এই রকম পরিবর্তনের জন্য তিনি কোনো ঠাকুর দেবতার দোরে ধর্ণা দেননি। তবু এ কি করে সম্ভব হলো ভেবে পাচ্ছেন না। সুমিত্রা যে রাগ করে নিজের ইচ্ছে অনিচ্ছে বাতিল করে এভাবে ফিরে এসে আত্মসমর্পণ করল, রমেনবাবুর সেরকমও মনে হচ্ছে না। তার নিজের ইচ্ছেটাই সব, সে কোনো রকম আপোষের ধার ধারে না। অথচ এই সুমু আর সুমুর ভবিষ্যৎ নিয়েই 5 মাস আগের সেই চরম ব্যাপার। অবশ্য এর আগেও স্বামী স্ত্রীতে অনেক ঝগড়া হয়েছে, আর সুমিত্রা রাগ করে বাপের বাড়ি চলে গেছে। ঝগড়া বলতে যে গোছের বাকবিতণ্ডা বা বচসা বোঝায় তা নয়, সেভাবে কথা কাটাকাটি করতে সুমিত্রার রুচিতে বাধে। আর রমেনবাবুও সবসময় কটকট করার মানুষ নন, যতক্ষণ সম্ভব সহ্য করেন আর চুপচাপ দেখে যান বা শুনে যান। তারপর নিতান্ত অসহ্য হলে দুমদাম 2-5 কথা বলে বসেন। সুমিত্রা তখন এমনভাবে চেয়ে থাকেন যে তার সামনে কোনো ভদ্রলোক দাঁড়িয়ে না ইতরজন, তাই যেন সন্দেহ। তাই দেখে রমেনবাবুর মেজাজ এক এক সময় দ্বিগুণ বিগড়ত, তখন মাত্রাজ্ঞান ছাড়িয়েই যেত। ওরকম অশালীনতার একটাই জবাব, সুমিত্রার বাপের বাড়ি প্রস্থান। এরপর রমেনবাবু প্রথমে ছেলেকে পাঠাতেন, তারপরে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করতেন। শেষে মুখ কাচুমাচু করে নিজেই শ্বশুরবাড়ির দিকে পা বাড়াতেন। শ্বশুরবাড়ির লোকেরা সর্বদাই তাদের মেয়ের পক্ষে। শাশুড়িও ঠাড়ে ঠোড়ে কিছু মন্তব্য করতেন। শ্বশুর গম্ভীর মুখে 2-একটা জ্ঞানের কথা শোনাতেন। বড় শালা বা শালার বউও 2-একটা বিদ্রুপাত্মক কথা শোনাতে ছাড়তেন না। তখনও ভিতরে ভিতরে ফুঁসতে থাকতেন রমেনবাবু, কিন্তু তখন তার কানে তুলো আর পিঠে কুলো। তবু নিজে গেলেই যে সুমিত্রাকে আনা যেত এমন কিন্তু নয়, তবে তাতে কাজ হতো। রাগের মাত্রা অনুযায়ী 1 দিন বা 2 দিন বা 5 দিন বাদে সুমিত্রা ফিরে আসতেন। রমেনবাবুর মতো ঠান্ডা মানুষের হঠাৎ হঠাৎ ধৈর্যের বাঁধ কেন ভাঙে, সুমিত্রা সেটা কখনো বোঝেননি বা বোঝার চেষ্টাও করেননি। তার কারণ রমেন চৌধুরী মানে এক সাধারণ কন্ট্রাক্টরের জীবনে তিনি দয়া করে পদার্পণ করেছেন এবং নিজের মর্যাদা অনুযায়ী সেখানে নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে চলেছেন। সুমিত্রার বাবা এক মস্ত ইঞ্জিনিয়ারিং ফার্মের ম্যানেজিং ডিরেক্টর এবং 4 আনার মালিক। বড় অবস্থা, তেমনই চালচলন। আর রমেনবাবুর বাবা ছিলেন ওভারসিয়ার,
নিজের উদ্যমে কন্ট্রাক্টরি ব্যবসা ফেঁদে বসেছিলেন তিনি। বিশ্বস্ত মানুষ, তাই সুমিত্রার বাবা তাকে পছন্দ করতেন, অনেক কাজও দিতেন। বিএ পাশ করে রমেনবাবু আর চাকরির চেষ্টায় না গিয়ে বাপের ব্যবসাতেই লেগে গেছিলেন, আর নিজের সততা আর পরিশ্রমের ফলে অল্প দিনের মধ্যে তিনিও সুমিত্রার বাবার সুনজরে এসে গেছিলেন। বছর 2-2.5 মধ্যে রমেনবাবুর বাবা মারা গেলেন। আর সত্যি কথা বলতে কি, সুমিত্রার বাবা তখন এই উদ্যোগী ছেলেটা অর্থাৎ রমেনবাবুর প্রতি একটু বেশি উদার হয়েছিলেন। কর্মঠ, বুদ্ধিমান ছেলে, কাছে ডেকে তাকে সান্ত্বনা দিয়েছিলেন। কাজও আগের থেকে আরও বেশি দিয়েছেন ক্রমশ, আর তার ফলাফল দেখে খুশি হয়েছেন। রমেনবাবুর তখন বছর 25 বয়স। একটা চাপা প্রলোভন দুর্বার হয়ে উঠল। কাণ্ডজ্ঞান খুইয়ে একেবারে মুখ থুবড়ে পড়লেন। অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের একমাত্র মেয়ে সুমিত্রাকে একখানা চিঠি লিখে বসলেন। তার 4 বছর আগে থেকেই এ বাড়িতে আনাগোনা। ওই মেয়েকে অনেকবার দেখেছেন। খুব যে রূপসী তা নয়, সুখের ঘরে ওটুকুরও অনেক মেয়েরই থাকে। কিন্তু তাকে দেখে রমেন চৌধুরীর পাগল হওয়ার দাখিল। সুমিত্রার তখন সবে 19, কলেজে পড়ছেন। তার দাদা বিলেতে, সেখানে তিনি ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ভাবতে গেলে এই লোভ আকাশের চাঁদের দিকে হাত বাড়ানোর সামিল। কোনো যুক্তির দিকে না গিয়ে দীর্ঘদিনের একটা যন্ত্রণার অবসান করে দেবার সংকল্পে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। চিঠিতে 4 বছরের স্বপ্ন আর সেই দুঃসহ যন্ত্রণার কথাই লিখেছিলেন। আর লিখেছিলেন, যদি এতটুকু আশা পান তাহলে মৃত্যুপণ করেও তিনি সুমিত্রার যোগ্য হয়ে উঠতে চেষ্টা করবেন। স্বাস্থ্যবান, সুঠাম এবং সুশ্রী লোকটাকে চোখের কোণ দিয়ে সুমিত্রাও বহুবার দেখেছেন। ওরকম করে দেখা আর নিজেকে যাচাই করারই বয়স সেটা, কিন্তু ওই দেখা পর্যন্তই। বাবার আশ্রিতজনের প্রতি এতটুকু দুর্বল চিন্তার প্রশ্রয় ছিল না। তাই চিঠি পেয়ে সুমিত্রা প্রথমে স্তম্ভিত। এই দুঃসাহস ছাড়া আর কি? চিঠিটা বাবাকে দেখিয়ে একটা হেস্তনেস্ত করে ফেলার ইচ্ছে। কিন্তু লোকটার মুখখানা মনে পড়তে তখনকার মতো ইচ্ছেটা বাতিল করলেন। কেন যেন একটা গুরুতর শাস্তি মাথায় চাপিয়ে দিতে ইচ্ছে করল না। দরকার হলে ধৃষ্টতার জবাব তিনি নিজেই দিতে পারবেন। তাছাড়া বাবাকে যখন খুশি বলা যেতে পারে। সেই বিকেলেই লোকটার দেখা পেলেন। তার খানিক আগেই বাবা বেরিয়েছেন। দূর থেকে তাকে দেখে সুমিত্রা ভুরু কোঁচকালেন। তারপর হনহন করে সামনে এসে দাঁড়ালেন। কাকে দরকার, বাবাকে না আমাকে? উনি তো একটু আগেই বেরিয়ে গেলেন দেখলাম, আমতা আমতা করে জবাব দিলেন রমেন। ঘুরিয়ে বলা হলো তাকেই দরকার। সুমিত্রার গলার স্বর এবারে ঝাঁঝালো। চিঠির জবাব চাই? হ্যাঁ, মানে ওই পেলে নিশ্চিন্ত হতাম। তাহলে তো একটু অপেক্ষা করতে হবে। বাবা ফিরলে চিঠি তার হাতে যাবে, তিনিই না হয় জবাব দেবেন। রমেন চৌধুরী চুপচাপ মুখের দিকে চেয়ে রইলেন কয়েক পলক। ভীত চাউনি নয়, বিমর্ষ। বললেন, তাতে আর লাভ কি? চিঠি পড়ে তিনি গলা ধাক্কা দেবেন, আর তুমি না চাইলে আমি বরাবরকার মতোই চলে যাব। তোমার কাছ থেকে এটুকু সম্মান অন্তত দুষ্প্রাপ্য ভাবিনি। তুমি? তোমার? সত্যিকারের ঝলসেই উঠেছিলেন সুমিত্রা। বিব্রত মুখে রমেন চৌধুরী বলেছিলেন, খুব অন্যায় হয়েছে। আসলে নিজের মনে তুমি তুমি করে 4 বছর এত কথা বলেছি যে ওটা আপনিই মুখ দিয়ে বেরিয়ে গেছে। এ কথা শুনে আর ওই মুখ দেখে কেন যেন সুমিত্রা
সেরকম জোরের সঙ্গে রাগ করে উঠতে পারেনি। তবু তার গলায় ব্যঙ্গ ঝরেছে। নিজেও তুমি করেই বলেছেন, তাহলে তুমি আশা করছো যে জবাবটা আমি দিয়ে তোমাকে একটু সম্মানিত করব? হ্যাঁ। আর জবাব পেলে তুমি নিজে থেকেই বাবাকে ছেড়ে চলে যাবে? তা না গেলে নিজের আত্মসম্মানে লাগবে। আর সেই জবাবটা যদি অত হৃদয় বিদারক না হয়, তাহলে বাবার অনুগ্রহে থেকে আমার যোগ্য হতে চেষ্টা করবে। সুমিত্রার গলার স্বর একটুও নরম নয়। রমেন বলেছিলেন, তার অনুগ্রহ ছাড়াই চেষ্টা করব। সুমিত্রার এবার একটু মজাই লাগলো। বলেছিল, বেশ, বাবার অনুগ্রহ ছাড়া যোগ্য হতে পারলে আমার আপত্তি নেই, কিন্তু তাতে কত বছর লাগবে? ভরসা পেলে 2 বছরের বেশি লাগবে বলে মনে হয় না। আমার বাবার একটা জমি কেনাই ছিল। 2 বছরের মধ্যেই সেখানে তোমার পছন্দ মতো একটা বাড়ি তুলতে পারলে, যোগ্যতার পরীক্ষায় তোমার যদি 5 নম্বর দিতে আপত্তি না হয়, তাহলে গড়গড় করে আরও বড় পরীক্ষায় উতরে যাওয়া কঠিন হবে না। প্রস্তাবে বৈচিত্র্য ছিল। মানুষটার জোরের দিকটা যাচাই করার লোভও হয়েছিল। সুমিত্রা কথা দিয়েছিলেন 2 বছর অপেক্ষা করবেন। শ্বশুরবাড়ির আদব কায়দার সঙ্গে কোনোদিনও নিজেকে মেলানো সম্ভব হয়নি রমেন চৌধুরীর। এই রকম অসম বিয়েতে সুমিত্রার বাবা মায়ের এবং বিলেত ফেরত ইঞ্জিনিয়ার দাদার একটুও সাই ছিল না। কিন্তু আদব কায়দা ভুলে কালচার্ড মেয়ের সিদ্ধান্তও সরাসরি কেউ বাতিল করে দেননি। সুমিত্রা বিজয়ীর গলায় মালা যেমন দিয়েছিলেন, সেই সঙ্গে বাপের বাড়ির আভিজাত্যের ছটাও তেমনি পুরোপুরি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এদিক থেকে স্বামীটিকে উপযুক্ত করে তোলা যেন একটা বড় দায়িত্ব তার। গোড়ায় গোড়ায় মজাই পেতেন রমেনবাবু। পরে সন্তর্পণে শ্বশুরবাড়ির সংসব এড়িয়ে চলতে চেষ্টা করতেন। নিরলস প্রবল কর্মী পুরুষ তিনি, কিন্তু শ্বশুরবাড়ির অন্য সকলের কথা বাদ দিয়ে সুমিত্রারও এজন্যে তার প্রতি বিশেষ শ্রদ্ধা আছে মনে হতো না। সুমিত্রার যা কিছু পরামর্শ সব তার বাবা মা দাদার সঙ্গে। রমেনবাবু সহজে কিছু বলতেন না, আর যদি কখনো কিছু বলেন সুমিত্রার সঙ্গে সঙ্গে টেনে ধরতেন, তুমি যা বোঝো না তা নিয়ে মাথা ঘামিও না। এই থেকেই বিরোধের সূচনা ক্রমশ। বছর না ঘুরতেই কোলে ছেলে এলো। সুমিত্রার চোখে এও যেন মেহনতি মানুষের বিবেচনার অভাব। সাপ জানিয়ে দিয়েছেন, আর ছেলেপুলে নয়। এই লোকের প্রতি নির্ভর করতে না পেরে নিজেই তিনি সাবধান হয়েছেন। আর এই এক ছেলে সমুও বড় হতে থাকলো তার মায়ের আর মামা বাড়ির হেফাজতে থেকে। এ ব্যাপারেও রমেনবাবুর বক্তব্য বা বিবেচনা কেউ গায়ে মাখেন না, কিন্তু ওপরওয়ালা শোধ নিচ্ছেন। ছেলেটা বাপের ন্যাওটা, বাপের কাছে আসতে পেলে মা বা মামা বাড়ির দিকে ঘেঁষতে চায় না। দুটো মাস্টার রাখা সত্ত্বেও স্কুলের পরীক্ষায় কোনোদিন প্রথম 10 জনের মধ্যেও তার নাম দেখা যায় না। মা শাসন করতে গেলে ছেলে বাপের কাছে পালায়। ওকে নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেড়েই চলে। বাপ ছুটির দিনে বাগানের কাজে হাত দিলে ছেলেও সোৎসাহে কোদাল দিয়ে মাটি কোপায়, জল নিকাশের নালা তৈরি করে, আর তা দেখে মায়ের হাড় পিত্তি জ্বলে। সুমিত্রার মনের তলায় সবথেকে বড় আশঙ্কা ছেলেটা বাপের মতো হয়ে উঠছে। এই আশঙ্কা চাপাও থাকে না সব সময়। তখন স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া অনিবার্য। ইঞ্জিনিয়ার দাদুর ইচ্ছে ছিল নাতি মস্ত ডাক্তার হোক, আর ইঞ্জিনিয়ার মামার ইচ্ছে ভাগ্নে বড় ইঞ্জিনিয়ারই হোক। কিন্তু দুটো বাছাই করা মাস্টার রাখা সত্ত্বেও সমু সকলের আশায় ছাই দিয়ে হায়ার সেকেন্ডারিতে 2nd ডিভিশনে পাশ করে বসল। এর ফলে সুমিত্রার যত রাগ গিয়ে পড়ল ছেলের বাপের ওপর। আর বাপ বলল, আরে যা হয়েছে হয়েছে, কত ছেলে তো 3rd ডিভিশনেও পাশ করে। এই নিয়ে শেষে তুমুল বিতর্ক। আর তারপর সুমিত্রা রাগ করে বাপের বাড়ি প্রস্থান। ইদানিং এই রাগারাগি আর প্রস্থান একটু ঘন ঘনই হচ্ছিল। বাবা আর ভাইয়ের পরামর্শে সুমিত্রা এরপর ছেলেকে BSc অনার্স পড়ালো।
উদ্দেশ্য এতেও ভালো ফল হলে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার কিছু একটা হওয়া সম্ভব। অনেক টাকা মাইনে গুনে গোড়া থেকে দুজন প্রফেসর রাখা হলো। পড়াশোনার ব্যাপারে সুমিত্রা এবার ছেলের ওপরেও নির্মম। কিন্তু বিএসসির ফল বেরুতে এবারেও সুমিত্রার মাথায় বজ্রাঘাত। ছেলে অনার্সই পায়নি, পাশ কোর্সে পাশ করেছে। 5 মাস আগের সেই মর্মান্তিক ব্যাপারটা ঘটে গেল এই নিয়ে। দোষের মধ্যে হেসে হেসে রমেনবাবু বলেছিলেন, অনেক তো দেখলে, এবারে ছেলেটাকে একটু রেহাই দিয়ে আমার হাতে ছেড়ে দাও, আমার সঙ্গে বেরোক, কাজকর্ম শিখুক, ও ভালোই করবে। শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন সুমিত্রা। এ শোনো, ওর ভবিষ্যৎ নিয়ে কেউ তোমাকে মাথা ঘামাতে বলেনি, তুমি কুলি মজুর ঠ্যাঙাচ্ছ, ঠ্যাঙাও। রমেনবাবুও সশ্লেষে বলে উঠেছেন, আমাকেও তুমি একটু বড় গোছের কুলি মজুরি ভাবো আমি জানি, আর ঠিকই জানো আমার ছেলে ওই কুলি মজুরের কাজটাই ভালো পারবে, আর তাতে লজ্জারও কিছু নেই। সেটা মগজে একটু বুদ্ধি থাকলে এতদিনে বুঝতে। তোমার বাবা আর দাদা তো শুনলাম এবারে সুমুকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়াতে বলছে, আর তুমিও তাই শুনে নাচছ। কিন্তু আমার কাছে শুনে রাখো, তাতে ভস্যে ঘি ঢালা ছাড়া আর কিচ্ছু হবে না। সুমিত্রার খড়খড়ে 2 চোখ তার মুখের উপরে স্থির হলো খানিকক্ষণ। তারপরে বলল, অভদ্রের মতো চেঁচিও না। সুমুর ব্যাপারে কেউ তোমার পরামর্শ চায়নি। রমেনবাবু এবার আরও উগ্র হলেন। কেন কেন কেউ চাইনি? কেন কেন তুমি চাওনি? তোমার সে যোগ্যতা আছে আমি ভাবি না। সেটা ভাবতে হলে নিজেরও কিছু যোগ্যতা থাকার দরকার। ভাবতে কি করে? রক্ত জল করা টাকা মুঠো মুঠো খরচা করতে পেলে তোমার মতো কালচারের ছটা সকলেই দেখাতে পারে, বুঝলে? রাগে মুখ সাদা হয়ে গেছিল সুমিত্রার। বলেছিল, আবার বলছি, ছোট লোকের মতো চেঁচিও না। এই কালচারের পিছনেই হাত জোড় করে ছুটেছিলে একদিন। ছোট লোক শুনে মাথায় রক্ত উঠল রমেনবাবুর। আমি সত্যিকারের গাধা বলেই এমন ভুল করেছিলাম, আর এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। খাটের বাজু ধরে নিজেকে সামলাতে চেষ্টা করলেন সুমিত্রা। এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছো? স্বামীকে ছোট লোক বলার পরেও বুঝতে পারা উচিত নয় ভাবছো? ঠিক আছে, বুঝতে যখন পেরেছো, আমার ব্যবস্থা আমি ঠিক করব। আমার ছেলে সিএ পড়বে কিনা সেটা আমিই ঠিক করব। পড়বে না, পড়বে না। রমেনবাবু এতকালের সব আক্রোশ উজাড় করে দিতে চাইলেন। আমার মতো ছোট লোকের ছেলে আমার মতো ছোট লোকই হবে। তোমার বাবা মাকে গিয়ে বলো তাদের ঘরের নাতি নাতনিকে এক একখানা হিরে জহরত বানাতে। আমার ছেলের দিকে তাকাতে হবে না। সুমিত্রা শেষবারের মতোই যেন দেখে নিলেন তাকে। তারপর বললেন, তোমার ছেলেও আর তাহলে তোমার ছেলে থাকবে না। ছেলেকে নিয়ে সুমিত্রা বাপের বাড়ি চলে গেলেন। সুমুর যাবার ইচ্ছে থাকুক আর না থাকুক, মার অবাধ্য হবার সাহস তার নেই। এবারের যাওয়াটা অন্যান্য বারের যাওয়ার মতো নয়, রমেনবাবু সেটা অনুভব করেও চুপ করে রইলেন। তার গোঁ চেপে গেছে। শ্বশুরের প্রথম চিঠি পেয়ে আরও তেঁতে উঠেছিলেন। মেয়ের কাছে তাকে মাপ চাইতে বলা হয়েছে। দ্বিতীয় চিঠিতে ডিভোর্সের হুমকি। সে চিঠির জবাব রমেনবাবু দিয়েছেন, আর তারপর থেকে শেষ ফয়সলাটার জন্যেই প্রস্তুত হতে চেষ্টা করছেন। কিন্তু বুকের ভিতরটা খালি খালি লাগে। তার ফলে নরম হবার বদলে নিজের ওপরেই ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি। 5 মাস বাদে এই সকালে আচমকা পট পরিবর্তন। ছেলেকে নিয়ে সুমিত্রা নিজে থেকে ফিরে এসেছেন। শুধু তাই নয়, ছেলের প্রতি মায়ের নির্দেশ, এবার থেকে সে বাপের সঙ্গে বেরোবে, তার কাছে কাজ শিখবে। রঘুর সঙ্গে সুমিত্রাও রান্নায় হাত লাগিয়েছেন আজ। সেই ফাঁকে সুমুকে আবার কাছে ডাকলেন রমেনবাবু। চুপি চুপি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার রে, তোর মায়ের হঠাৎ এরকম মত বদলালো কেন?
শুনে ছেলে প্রথমে হাসতে লাগলো, তারপর বলল, মা আমাকে কিছু বলেননি, কিন্তু আমি জানি কেন বদলালো। কেন? রমেনবাবু আরও উদ্গ্রীব। চাপা আনন্দে সমু এবারে যে চিত্রটি তার সামনে তুলে ধরল, রমেনবাবুর সেই কথা শুনে মুখে আর কথা সরে না। সত্যি দোকান ভরে শোনার মতোই বটে। মায়ের মেজাজ খারাপ, তাই সমুর দাদু সকলকে নিয়ে মাদ্রাজে বেড়াতে গেছিলেন। সেখান থেকে ফিরে এসে ধীরে সুস্থে ডিভোর্সের মামলার ব্যবস্থা করার কথা। সমুর মামাও দাদুর দিকে। মাদ্রাজে মস্ত একটা সফট ড্রিঙ্কের রেস্তোরাঁ আছে। সকলে সেটাকে শেঠজির ঠান্ডা ঘর বলে। বিরাট ব্যাপার, বড় বড় লোকেরা গাড়ি হাঁকিয়ে আসে সেখানে। বিকেল 5টা থেকে রাত 10টা পর্যন্ত একেবারে জমজমাট ব্যাপার। দেশি বিলিতি যাবতীয় কোল্ড ড্রিঙ্কসের বিশাল এয়ার কন্ডিশনড রেস্তোরাঁ। কত বেয়ারা আর বয় খাটছে তার ঠিক নেই। সমুরাও দল বেঁধে সেই কোল্ড ড্রিঙ্কের রেস্তোরাঁয় 3-4 দিন গেছে। ঠান্ডি ঘরের মালিক আধবয়সী শেঠজিকে মার্সিডিস গাড়ি থেকে নামতে দেখেছে, কিন্তু সমুরা তার ওপর মনে মনে খুশি নয় তেমন। গদিতে বসে সেন দৃষ্টি মেলে সকলের কাজের তৎপরতা দেখেন। খদ্দেরকে খুশি করার ব্যাপারে বয় বা বেয়ারাদের এতটুকু ত্রুটি দেখলে তাকে কাছে ডেকে চাপা গলায় বেশ করে ধমকে দেন। এদের মধ্যে একটি বয় সকলের দৃষ্টি কেড়েছিল। বছর 13-14 বয়স, ফুটফুটে গায়ের রং, ভারী মিষ্টি চেহারা, এক মাথা কোঁকড়া চুল, ডাগর চোখ। ছেলেটা যেন সারাক্ষণ উৎসাহ আর উদ্দীপনায় ফুটছে। খদ্দের দেখলেই ছুটে যাচ্ছে, ছাপা মেনু কার্ড সামনে রেখে যাচ্ছে। খদ্দের জিজ্ঞাসা করলে কোন ড্রিঙ্কের কী বৈশিষ্ট্য তা গড় গড় করে বলে যাচ্ছে। প্রথম দিন কি নেবে সমুরা ঠিক করে উঠতে পারছিল না। তখন ছেলেটা মিষ্টি গলায় সুমিত্রাকে বলল, চকোলেটটা ক্রিম মিল্কশেকটা নিন ম্যাডাম, আমি বলছি খুব ভালো লাগবে। চার্ট দেখে সুমিত্রা জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই প্লেন পাইনঅ্যাপল মিল্কশেকের থেকে এর দাম বেশি কেন? তখন সোৎসাহে ছেলেটা তাকে বোঝালো যে কেন দাম বেশি। একটা ইলেকট্রিকে তৈরি হয়, অন্যটা হাতের কাজ, এতে রিস্ক বেশি, মেহনতও বেশি। গড় গড় করে আরও কত কি বলে গেল তার ঠিক নেই। সমস্ত রেস্তোরাঁয় ওই একটা ছেলে যেন ফুলের মতো মিষ্টি সৌরভ ছড়িয়ে বেড়াচ্ছে। সকলেই তাকে ডাকে, সকলে তার সঙ্গে কথা বলতে চায়। ফলে ছেলেটারও ছোটাছুটির বিরাম নেই। অমন সুন্দর ছেলেটা যেন এই কাজে নিজেকে উৎসর্গ করেছে। সুমুর মামি আবার একটু আধটু গল্প টল্প লেখেন। তার ধারণা বড় দুঃখের জীবন নিশ্চয়ই ছেলেটার। ভদ্রঘরের ছেলে যে তাতে সন্দেহ নেই। অভাবের দায়ে হয়তো অসুস্থ বাপ মা এই বয়সের এমন একটা ছেলেকে এমন কাজে ঠেলে দিয়েছে। সেদিন রাত 10:30টায় সমুরা সকলে মিলে সেই ঠান্ডি ঘরে গিয়েছিল। খদ্দেরের ভিড় তখন বেশ হালকা। এবারে দোকান বন্ধ হবার কথা। তাদের দেখেই সেই ছেলেটা ছুটে এলো। এই কদিন তার সঙ্গে বেশ ভাব হয়ে গেছে, কিন্তু গল্প করার সময় ছেলেটা পায় না। ছেলেটা তখন দস্তুর মতো ক্লান্ত, কপালে বিন্দু বিন্দু ঘাম, তবু হাসি মুখ। তাকে দেখেই সুমিত্রার বাবা মা দাদা বৌদি সকলেরই মায়া হলো আর রাগ হলো দোকানের মালিক ওই শেঠজির ওপর। দোকান বন্ধের আগে গদিতে বসে তখন কাড়ি কাড়ি টাকা গুনছে। এদের রক্ত জল করা পরিশ্রমের 16 আনায় ওই লোকটা শুষে নিচ্ছে। এরা হয়তো দুবেলা ভালো করে খেতেও পায় না, আর ওই নিষ্ঠুর মালিক মার্সিডিস হাঁকিয়ে বেড়াচ্ছে। ছেলেটার নাম শঙ্কর। সেই রাত্রে সুমিত্রা তাকে এক গ্লাস কোল্ড ড্রিঙ্ক খাওয়াতে চেষ্টা করলেন।
কিন্তু ছেলেটা একবার দূরের মালিকের দিকে চেয়ে হাসি মুখে মাথা নাড়ল, অর্থাৎ এখন খাবে না। পাছে ছেলেটার কাজের ক্ষতি হয় সেজন্য কেউ আর তাকে পীড়াপিড়ি করল না। কাজের ক্ষতি হলেই তো ওই অকরুণ মালিকের কাছে বকুনি খাবে। সুমিত্রা জিজ্ঞাসা করলেন, তা আজও কি তুমি সেই বিকেল 5:30টায় এসেছ? না, আমি তো 5টায় আসি, আধ ঘন্টা আগে এসে সব দেখে শুনে নিতে হয় তো। সুমিত্রা জিজ্ঞাসা করলেন, তা সকাল থেকে 5টা পর্যন্ত কি করো? সকালে তো বাড়িতে পড়ি, তারপর স্কুলে যাই, তারপর বিকেলে খেয়ে দিয়ে দোকানে আসি। রোজ? হ্যাঁ, রোজ। সুমিত্রার বৌদি জিজ্ঞাসা করলেন, তা বাড়িতে তোমার কে আছেন? সবাই আছে। বাবা মা? ছেলেটা মাথা নাড়ল, অর্থাৎ আছে। তারপর মিষ্টি হেসে বলল, আমার ভাই বোন দুটো ছোট তো, তাই মা আর দোকানে আসতে পারে না। তারপর সকলকে হতবাক করে দিয়ে অদূরে গদিতে বসে থাকা দোকানের মালিক শেঠজিকে দেখিয়ে বলল, ওই তো আমার বাবা। দোকান বন্ধ হলে বাবার সঙ্গেই আমি বাড়ি ফিরি। তারপর লজ্জা লজ্জা মুখ করে বলল, বাবা বুড়ো হয়ে গেলে আমাকেই তো তখন এত বড় দোকানখানা চালাতে হবে, তাই রোজ বিকেলে বাবা আমাকে সঙ্গে করে নিয়ে আসেন, আর সেই রাতে একেবারে দোকান বন্ধ করে একসঙ্গে বাড়ি যায়। আমার খুব ভালো লাগে। আর বাবা যখন নিজে কড়া খদ্দের সেজে টেবিলে বসে আমাকে সার্ভ করতে বলে আর গম্ভীর মুখে মিথ্যে মিথ্যে দোষপাঠ করতে থাকে, তখন কি মজা লাগে। আমার কিন্তু তখনও হাসার উপায় নেই, সত্যিকারের খদ্দেরের মতোই তাকে বুঝিয়ে ঠান্ডা করতে হয়। সুমুর শেষ কথায় সম্বিত ফিরল যেন রমেনবাবুর। সুমু বলছে, ছেলেটা সেই মিষ্টি মিষ্টি হাসি দেখে আর মিষ্টি মিষ্টি কথা শুনে মায়ের মুখখানা যা হয়ে গেল না, তুমি বিশ্বাস করতে পারবে না বাবা। তারপর বাড়ি এসেই তো আমার উপরে এই হুকুম। শুনে তো দাদু আর দিদা ভীষণ রাগ করলে, কিন্তু মা আর কারো কোনো কথাতেই কান দিল না। তারপর আজ হাওড়া স্টেশনে পা দিয়েই আমাকে নিয়ে সোজা এখানে চলে এলো। সুমিত্রা ঘরে ঢুকতেই ছেলে আর বাবা সচকিত হয়ে পড়ল। মায়ের সঙ্গে চোখাচোখি হতে সুমু যেন ধরাই পড়ে গেল। লজ্জা পেয়ে তক্ষুনি প্রস্থান করল। রমেনবাবু সুমিত্রার দিকে চেয়ে আছেন, আর সুমিত্রা তার দিকে। 22 বছর বাদে দুজনে দুজনকে নতুন করে দেখছেন। শেষ হলো আজকের গল্প দাম্পত্য। সর্দির কারণে আমার গলাটা একটু খারাপ হয়েছে, অনুগ্রহ করে মার্জনা করবেন।